স্বাগত শান্তবাজারে। আপনাদের সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি নাহিদা মিতু এবং আমি তাসওয়ার নাফি। রোজগারের শহরে রাজধানী ঢাকায় সূর্যের আলো ফোটার আগেই লক্ষ লক্ষ মানুষ আসেন উপার্জনের আশায়। ঢাকা আসছে আর কি করতে, ব্যবসা বলেন, অর্থনীতি বলেন, সবকিছু তো ঢাকা বেস। কোম্পানিগুলো সবাই হেডকোয়ার্টার ঢাকা। জেলাভিত্তিক হলে ভালো হইতো আর কি। কাছাকাছি যদি অফিসগুলো থাকতো আমরা ওইখানে ভালো সার্ভিস দিতে পারতাম না। বিকেন্দ্রীকরণের কথা বলি, কিন্তু আসলে সত্যিকার অর্থে বিকেন্দ্রীকরণের জায়গাটা কিন্তু সেভাবে হচ্ছে না। ঢাকা শহরের লিভিং কস্টটা বাড়াইতে হবে, তাইলে এখানে মধ্যে সেই ক্যান নট বি অ্যাফোর্ড, দেন হি উইল নট টু মাইগ্রেট ঢাকা। আপনি যেটা লোন প্রসেস করবেন, ঢাকায় যে থাকে সে কিন্তু হেড অফিসে গিয়ে কথা বলে শেষ করে আসতেছে। চট্টগ্রামে যারাই সামান্যতম এক্সপোর্টের সাথে বা ইম্পোর্টের সাথে হোক, লোকাল সেলসে জড়িত আছে, সবগুলো ইন্ডাস্ট্রিতে আপনি গিয়ে দেখেন ঢাকায়ও তারা অফিস মেনটেন করতেছে, চিটাগাংয়ে অফিস মেনটেন করতেছে। এটা একটা বড় ধরনের তাদের হেডেক। নাফি, দেশের নানা প্রান্ত থেকে প্রতিদিন 1700 মানুষ ঢাকায় ঢুকছে এবং যা বছরে হিসাব করলে দাঁড়াচ্ছে প্রায় 6 লাখ মানুষ। দাপ্তরিক কাজ বা জীবিকা নির্বাহ বিভিন্ন কাজেই মানুষ ঢাকামুখী হচ্ছে, কিন্তু এসব মানুষকে ঢাকা থেকে বিকেন্দ্রীকরণে নেই তেমন কোনো উদ্যোগ। এদিকে শুধু ঢাকার সিটিতে চট্টগ্রামের কথা যদি বলি, ঢাকার পরবর্তী বাণিজ্যিক রাজধানী, সেখানের ভৌগোলিক এবং সমুদ্র বন্দরের যে সুবিধা সেগুলো কাজে না লাগাতে পারে, সেখানকার উদ্যোক্তারাও চলে আসছে ঢাকায়। এ নিয়ে শান্তবাজারে থাকছে বিস্তারিত। স্কিম প্রত্যাহার করতে হবে। 2 নম্বর হলো যে আমাদের যে সুপার গেটটি 2015 সালে আমাদের দেওয়ার কথা ছিল, সে সিদ্ধান্ত হয়েছে সেটা দিতে হবে। আমরা আজকে সর্বাত্মক কর্মবিরতি চলছে, আমরা সর্বোচ্চ ধর্মঘট দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরো বেশি করে অচল করে দেব। হাইকোর্টে অ্যাপিলেট ডিভিশন ইনশাআল্লাহ ছাত্র সমাজের পক্ষে রায় দেবে। আমরা চাই পুরামুক্ত বাংলাদেশ। কিন্তু আমরা দেখছিলাম প্রত্যয় পেনশন স্কিম বাতিল না করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অচল করে দেওয়ার হুমকি রয়েছে এবং আগামীকাল আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বৈঠকের কথা রয়েছে। অন্যদিকে কোটা বাতিল নিয়েও কিন্তু রাজধানীতে চলছে সড়ক অবরোধ, বিক্ষোভ এবং আন্দোলন। এ নিয়েও আমাদের কাছে রয়েছে বিস্তারিত। তবে শুরুতেই রাজধানীমুখী জনস্রোতের খবর। নাভি, প্রথমে কিন্তু আমি আপনাকে বলছিলাম যে প্রতিদিন ঢাকায় ঢুকছে প্রায় 1700 মানুষ এবং যেটা বছরে হিসাব করলে 6 লাখ। সাধারণত মানুষ দাপ্তরিক কাজ, ব্যক্তিগত কাজ, জীবিকা নির্বাহের কারণে কিন্তু ঢাকায় আসছে। তবে এই ঢাকামুখী মানুষগুলোকে বিকেন্দ্রীকরণে তেমন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বলছেন বিশ্লেষকরা। এদিকে পরিকল্পনা নেওয়া হলেও বিকেন্দ্রীকরণের যে উদ্যোগ নেয়নি সরকার, সেটা বলছেন। পাশাপাশি যদি বলুন, যদিও স্থানীয় সরকার মন্ত্রী যেটা বলছে যে ঢাকায় যারা আসছে বা থাকছে তাদের খরচ যদি কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিছুটা জনস্রোত কমবে। এবং এই বিষয়ে তিনি বলছেন, এই বিষয়ে মাহমুদ রাকিবের একটি প্রতিবেদন আছে, আমরা দেখে আসবো। বুড়িগঙ্গার আকাশ তখন অন্ধকারাচ্ছন্ন, দেখা মেলেনি সূর্যের। রাতের শেষ ভাগের আধার ভেদ করে ক্যামেরার লেন্সে পড়ছিল দূরের লঞ্চের সার্চ লাইটের ঝলকানি। হয়তো নোঙরের জন্য জুৎসই জায়গা খুঁজছে। এরপর এক এক করে বুড়িগঙ্গার বুকে সদরঘাটে ভিড়তে থাকে দক্ষিণাঞ্চল থেকে যাত্রী নিয়ে আসা লঞ্চগুলো। এর মধ্যে সোয়ারিঘাট মসজিদ থেকে ভেসে আসে মুয়াজ্জিনের সুর। আর ঘুম ঘুম চোখে তখন যাত্রীরা লঞ্চ থেকে নেমে ছুটতে থাকেন রোজগারের শহর ঢাকার বিভিন্ন প্রান্তে। রোজগারের শহরে রাজধানী ঢাকায় প্রতিনিয়ত সূর্যের আলো ফোটার আগেই লক্ষ লক্ষ মানুষ আসেন উপার্জনের আশায়। তারা কেউ আসেন ব্যবসা বাণিজ্যের কাজে, কেউ আসেন উচ্চশিক্ষায়, কিংবা কেউ আসেন চিকিৎসা করাতে। তারা বলছেন দেশের সব কিছু এই ঢাকা কেন্দ্রিক হয়, 64 জেলা থেকে তারা প্রতিনিয়ত এখানে আসতে বাধ্য হন। আমি আসছি ঢাকার উদ্দেশ্য কাজ করার জন্য, রাজমিস্ত্রির কাজ করার জন্য। গ্রামে কাজ কাম কম, এই জন্যই আসছি আর কি। ঢাকা আসছি আর কি করতে, আমাদের ব্যবসা আছে, ব্যবসার জন্যই ঢাকা আসা। আমি যে আসছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমার অফিসিয়াল কাজে, আমি গাজীপুর যাব, ঢাকায় অবস্থান করব রাত্রে, কাজ শেষ করে আবার আমি ভোলার উদ্দেশ্যে রওনা করবো ইনশাআল্লাহ। আমার খালু
দেশে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে হাসপাতাল থেকে ওরা মানা করে দিছে, তারপরে ওরা ঢাকা নিয়ে আসছি, এখন পঙ্গুতে নিয়ে যেমন। ঢাকা আমার আশা হয়েছে ঢাকা উচ্চশিক্ষার জন্য। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 22টি জেলার মানুষ যখন নদীপথে কর্মের খোঁজে রাজধানীতে ঢুকছেন, তখন পিছিয়ে নেই উত্তর ও পূর্ব জনপদ। কমলাপুর স্টেশনে ভোর থেকে আসতে থাকে সুবর্ণ এক্সপ্রেস, মহানন্দা কিংবা তিস্তা। কোম্পানিগুলো সবাই হেডকোয়ার্টার ঢাকা, আপনাকে আসতেই হবে ঢাকা। ফ্যাসিলিটিস বলেন, চাকরি বলেন, ব্যবসা বলেন, অর্থনীতি বলেন, সব কিছু তো ঢাকায় বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের তথ্য বলছে, দেশে যেখানে গড়ে প্রতি বছর 1.50% জনসংখ্যা বৃদ্ধি পায়, সেখানেই রাজধানী ঢাকায় জনসংখ্যা বাড়ে প্রায় 4 গুণ হারে। এবং এই সংস্থা দুটি বলছে, এই ঢাকায় এত জনসংখ্যা বাড়ার মূল কারণ হলো দেশের মোট চাকুরির প্রায় 40% হলো এই রাজধানী ঢাকা কেন্দ্রিক। শুধু দূরের নগর কিংবা জনপদে নয়, প্রতিদিন নানা কাজে ঢাকায় আসছেন আশপাশের জেলারও হাজারো মানুষ। বিশেষ করে যে কোনো কর্মব্যস্ত দিনে গুলিস্তানের হানিফ ফ্লাইওভারের নামার মুখে তাকালেই তা চোখে পড়বে। লাইন ধরে সবাই ছুটছেন যার যার আয় রোজগারের পানে। রোজগারের ঢাকা যেন সবাইকে তাড়া করছে কর্মের দিকে। আমি একজন সরকারি নার্স, আমার ট্রেনিং করেছে ঢাকার বারডেম হাসপাতালে। আমি বাধ্য হয়েছি আসতে। আমি আসছি সেই কুমিল্লার তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। সব কিছু ঢাকা কেন্দ্রিক ঠিক না, জেলাভিত্তিক হলে ভালো হইতো আর কি। নোয়াখালী যদি চিকিৎসা থাকতো তাইলে তো আর আমরা নোয়াখালী তো ঢাকা আসতাম না। আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা এখানে ঢাকায় আসতে হয় আমাদের চাকরি করতে। মূলত আমাদের যত কষ্টই হোক, কিন্তু আমাদের কাছাকাছি যদি অফিসগুলো থাকতো, বরং আমরা ওইখানে ভালো সার্ভিস দিতে পারতাম না। সরকারি বেসরকারি বিভিন্ন গবেষণা সংস্থার তথ্য বলছে, তিলোত্তমা ঢাকায় প্রতিদিন প্রায় 1700 মানুষ আসছেন এবং বছরে ঢাকায় নতুন করে যুক্ত হচ্ছেন প্রায় 6 লাখ মানুষ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, ঢাকায় সবচেয়ে বেশি মানুষ আসেন দাপ্তরিক কাজ ও চাকুরির খোঁজে। মোট পুরুষ আগমনের 24.5% আসেন দাপ্তরিক কাজে, আর চাকরি বা কাজের খোঁজে আসেন প্রায় 23% পুরুষ। আর নারীরা সবচেয়ে বেশি আসেন বিবাহের কারণে, যা মোট নারী আগমনের প্রায় 29.5%। চাকরি ও কাজের খোঁজে ঢাকায় আসছেন 5.5%। এছাড়া বছরে যে পরিমাণ মানুষ শহরের বস্তিতে আসেন, তাদের মধ্যে 7%ই জলবায়ু পরিবর্তনের কারণে আসতে বাধ্য হচ্ছেন। একবার কেউ কর্মসংস্থানের জন্য যদি আসেন এবং উনি কর্ম পেয়ে যান, তার পরবর্তীতে আমরা যেটি দেখতে পাই যে একটা বড় জনসংখ্যা আছে, তাদেরকে টেইল ধরে, অর্থাৎ ফ্যামিলি মেম্বাররা এখানে আস্তে আস্তে চলে আসেন। বিশ্লেষকরা বলছেন, জেলা পর্যায় পর্যন্ত কর্মক্ষেত্র ছড়িয়ে দিতে হবে, আর তা না দিতে পারলে 2040 সালে দেশে প্রতি 2 জনের মধ্যে 1 জন মানুষ শহরে বসবাস করবে, যার ফলে নগরীর সকল সেবা সংস্থাগুলো তখন পুরোপুরি ভেঙে পড়বে। শিল্পায়নের যে জায়গাগুলো, এগুলোকে যদি আরও বেশি অধিকতর সুপরিকল্পিতভাবে যদি করা যেতে পারত, তাহলে দেখা যাবে যে এখানে আসার দরকার ছিল না। ওই এলাকাতেই কিন্তু মানুষ কর্মসংস্থানের সুযোগ পেত, ওখানেই থেকে যেত। সকল কিছুর হেডকোয়ার্টার কেন্দ্রবিন্দু করে ফেলেছি ঢাকাতে। আমাদের নীতি কৌশলের ক্ষেত্রে বিকেন্দ্রীকরণের কথা বলি, কিন্তু আসলে সত্যিকার অর্থে বিকেন্দ্রীকরণের জায়গাটা কিন্তু সেভাবে হচ্ছে না। বিগত 12 বছর ধরে এটার কোনো প্রাতিষ্ঠানিক কোনো সভাই অনুষ্ঠিত হয় না। তো এখন এই জায়গায় সুশাসনের একটা স্পষ্ট ঘাটতি আমি লক্ষ্য করতে পারছি। স্থানীয় সরকার মন্ত্রী বলছেন, দেশের মানুষের অর্থনৈতিক সক্ষমতা বেড়ে যাওয়ায় তারা আর গ্রামে থাকতে চাচ্ছেন না। কমিউনিটি ক্লিনিক হয়েছে, তারপরে সব জায়গায় বিদ্যুৎ গিয়েছে, সব জায়গায় রাস্তাঘাট হয়েছে, স্কুলগুলো প্রত্যেকটা গ্রামে গ্রামে স্কুল দেওয়া হয়েছে, কর্মসংস্থান সেখানের মাধ্যম দিয়ে হবে। মানুষের যখন অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়, তখন মানুষ আরও উন্নত জীবনযাপন করার চেষ্টা করে। ঢাকা শহরের লিভিং কস্টটা বাড়াইতে হবে। কেমনে বাড়াবে? সরকার বেশি করে ট্যাক্স ধার্য করতে হবে। তাইলে এখানে মধ্যে সেই ক্যানট বি অ্যাফোর্ড দ্যাট হি উইল নট টু মাইগ্রেট ঢাকা। পৃথিবীর কোনো দেশে 1 দিন 2 দিনে 2 বছর 5 বছর 10 বছরের উন্নত হয় নাই। এটার জন্য একটা সময় লাগছে, আমাদেরও হয়তো সময় লাগবে। বিআই
বিএডিএস এর তথ্য বলছে গ্রাম ও পৌর এলাকায় অকৃষি খাতের আয় 1% বাড়লে শহরমুখী মানুষের চাপ কমবে 4 থেকে 7% পর্যন্ত। মাহমুদ রাকিব, এখন, ঢাকা। সমুদ্র বন্দর আর ভৌগোলিক সুবিধা কাজে লাগাতে না পেরে ব্যবসা গুটিয়ে রাজধানীমুখী চট্টগ্রামের উদ্যোক্তারাও আর্থিক ও নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা না থাকায় বন্দর নগরী ছাড়তে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা। এর মধ্যে মাঝারি ও বড় শিল্প প্রতিষ্ঠানের সংখ্যাই বেশি। যারা চট্টগ্রামে কারখানা করছেন তাদেরকে দ্বিতীয় অফিস রাখতে হচ্ছে ঢাকায়। এছাড়া পণ্য পরিবহন ও বিপণনে অসুবিধা, গ্যাস, বিদ্যুৎ, পানি সংকটেও কমছে বিনিয়োগ। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি, ক্যামেরায় ছিলেন সঞ্জয় মল্লিক। বাণিজ্যিক রাজধানী বন্দর নগরী, নানা পরিচয় চট্টগ্রামের। কর্ণফুলী নদীর মোহনায় গড়ে ওঠা চট্টগ্রাম বন্দরকে বলা হয় দেশের অর্থনীতির স্বর্ণদ্বার। বে টার্মিনাল, কর্ণফুলী টানেল, বৃহৎ কয়েকটি অর্থনৈতিক অঞ্চল, প্রস্তাবিত ট্রান্সএশিয়ান হাইওয়ে, রেলওয়ে সবকিছু মিলে চট্টগ্রামকে বলা হচ্ছে আগামী দিনের ব্যবসা বাণিজ্যের হাব। এর পরেও কেন চট্টগ্রামে বিনিয়োগে উৎসাহ হারাচ্ছেন ব্যবসায়ীরা? কেনই বা এই অঞ্চল ছেড়ে শিল্প কারখানা স্থাপনে পাড়ি জমাচ্ছেন রাজধানীসহ এর আশপাশের জেলায়? চট্টগ্রামে বিনিয়োগের সমস্যা ও সম্ভাবনার আদ্যপ্রান্ত তুলে ধরব আজ। দেশের মোট রাজস্ব আয়ের প্রায় 40% যোগান দেয় চট্টগ্রাম। জিডিপিতে এই অঞ্চলের অবদান 12%। বন্দর সুবিধার কারণে চট্টগ্রামে গড়ে উঠেছে সরকারি তেল শোধনাগার, ড্রাই ডক, ইস্পাত, সিমেন্ট, পেট্রোলিয়াম, জাহাজ নির্মাণ, শিপ রিসাইক্লিং, তৈরি পোশাক সহ ছোট বড় 7,000 শিল্প কারখানা। এক দশক আগেও চট্টগ্রামে শিল্প কারখানা স্থাপনে বিনিয়োগকারীদের ছিল ব্যাপক আগ্রহ। এখন যেন ভাটার টান। কেন বিনিয়োগকারীরা চট্টগ্রামে বিনিয়োগে উৎসাহ হারাচ্ছেন? শিল্প উদ্যোক্তারা বলছেন চট্টগ্রামে বিনিয়োগের শুরুতেই হোঁচট খান উদ্যোক্তারা। বিনিয়োগ সংশ্লিষ্ট সব দফতর রাজধানী ঢাকায় হওয়ায় যে কোনো শিল্প স্থাপনে দরকারি সব ছাড়পত্র বা অনুমোদনের জন্য ছুটতে হচ্ছে রাজধানীতে। অনলাইনে আবেদনের সুযোগ থাকলেও নিরুপায় হয়ে যেতে হচ্ছে ঢাকায়। ফলে ইউনিলিভার ও রেকিট ব্যানকিজারের মতো বহুজাতিক কোম্পানির সদর দফতর একসময় চট্টগ্রামে থাকলেও তা সরিয়ে ঢাকায় নেওয়া হয়েছে। চট্টগ্রামে বছরে কি পরিমাণ বিনিয়োগ হচ্ছে, বিনিয়োগ বাড়ছে কি কমছে, সে তথ্য জানা নেই বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চট্টগ্রাম বিভাগীয় অফিসে। এ বিষয়ে জানতে একাধিকবার পরিচালকের দফতরে গেলে পূর্ণাঙ্গ তথ্য সদর দফতরে থাকে বলে অপারগতা জানান পরিচালক। যে দফতরে এ অঞ্চলের বিনিয়োগের তথ্যই থাকে না, সেখান থেকে বিনিয়োগকারীরাই বা কতটুকু সেবা পান সেটি সহজেই অনুমেয়। বড় প্রকল্পে বিনিয়োগের জন্য ঋণ না পাওয়া, নীতিগত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা না থাকায় চট্টগ্রামের শিল্প মালিকদের ঢাকায় দ্বিতীয় অফিস রাখতে হচ্ছে, যা বাড়তি খরচ। এছাড়া সারা দেশের সড়কও ঢাকামুখী। চট্টগ্রামের সাথে কাঙ্ক্ষিত নৌ পরিবহন ব্যবস্থা গড়ে ওঠেনি এতদিনেও। তাই সব মিলিয়ে ব্যবসায় টিকে থাকতে রাজধানীতে ছুটছেন শিল্পপতিরা। আপনি যে একটা লোন প্রসেস করবেন, ঢাকায় যে থাকে সে কিন্তু হেড অফিসে গিয়ে কথা বলে শেষ করে আসতেছে। তার জন্য অ্যাক্সেস কিন্তু ইজি অ্যাক্সেস। চিটাগাংয়ের আমার ফাইলটা কিন্তু সরাসরি হেড অফিসে যাচ্ছে না, এটা জোনাল অফিসে যাচ্ছে, জোনাল অফিস থেকে হেড অফিসে যাচ্ছে, এবং পার্সু করতে গেলে আপনার হেড অফিসে আবার মেনটেন করতে হচ্ছে। চট্টগ্রামে যারাই সামান্যতম এক্সপোর্টের সাথে বা ইম্পোর্টের সাথে হোক বা লোকাল সেলসে জড়িত আছে, সবগুলো ইন্ডাস্ট্রিতে আপনি গিয়ে দেখেন তারা দুইটাই অফিস মেনটেন করতেছে। ঢাকায়ও তারা অফিস মেনটেন করতেছে, চিটাগাংয়ে অফিস মেনটেন করতেছে। এটা একটা বড় ধরনের তাদের হেডেক। এসব সংকটের সাথে যুক্ত হয়েছে কারখানা স্থাপনে প্লটের অভাব। জমির দাম এখানে আকাশচুম্বী, তাই বিনিয়োগ গুটিয়ে আশপাশের জেলা বা ঢাকায় যাচ্ছেন অনেকে। 2020 সালে চট্টগ্রামে মিরসরাইয়ে 30,000 একর জায়গা জুড়ে দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শিল্পনগরী করার উদ্যোগ নেয় সরকার। যদিও সেখানে এখনও প্রয়োজনীয় অবকাঠামো গড়ে ওঠেনি। পানির সংকট প্রকট হওয়ায় এই শিল্প নগরীর ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত উদ্যোক্তারা। আরএমজি থেকেও বিনিয়োগ করতে চাইছে না, এখন এখানে ওয়ার্কার সংকট আছে। চিটংয়ে বায়ারদের মুভমেন্টটা কম, আর চিটংয়ে শিল্পাঞ্চল ধরতে গেলে ওভাবে নাই। স্ক্যাটার্ড ওয়েতে
ফ্যাক্টরি করে গ্যাসের কানেকশন পাওয়া, পিডিবির কানেকশন পাওয়া খুবই ডিফিকাল্ট। একসময় পোশাক খাতে মোট আয়ের 15 থেকে 20% যোগান দিত চট্টগ্রাম। সুযোগ সুবিধার অভাবে বিদেশি বিনিয়োগকারী ও ক্রেতারাও কম আসেন চট্টগ্রামে, তাই বিনিয়োগকারীদের সাথে সাক্ষাতেও যেতে হচ্ছে রাজধানীতে। আরএমজি সেক্টর যদি বলেন আপনি, কেন এখান থেকে ঢাকায় বেশি ফ্লারিশ করে ফেলছে চিটাগাঙে বন্ধ থাকা সত্ত্বেও, এটার একমাত্র কারণ হলো যে যারা বায়ার, যারা বাইং হাউস, যারা ওরা এখানে ঢাকাকে আসলে তারা স্মুথ ফিল করে, চিটাগাঙে এসে তাদের থাকা যাওয়া আসা সব মিলিয়ে চিটাগাঙে ওইরকম কোনো বড় বাইং হাউস বা বায়ারদের কোনো স্টেশন এখানে নেই। শিল্প কারখানা স্থাপনে অপরিহার্য গ্যাস ও বিদ্যুৎ। ইপিজেড বা সরকারি শিল্পাঞ্চলের বাইরে বর্তমানে কোনো শিল্পে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে না। পুরানো শিল্প কারখানার ইউনিট সম্প্রসারণের জন্য সংযোগ পেলেও ভারী শিল্পের জন্য বিদ্যুৎ সংযোগ পেতে অপেক্ষায় থাকতে হচ্ছে দীর্ঘদিন। সেই সঙ্গে গ্যাসের প্রেশার না থাকা এবং ঘন ঘন লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে শিল্প কারখানায় উৎপাদন। নতুন শিল্প কারখানা স্থাপনের ক্ষেত্রে আমরা কিন্তু নতুনভাবে গ্যাস কানেকশন আমরা পাচ্ছি না, যার ধরুন আমাদেরকে বিকল্প চিন্তাভাবনা করতে হচ্ছে, আয়দার ডিজেল বা আপনার ফার্নেস অয়েল এর উপর ভিত্তি করে আমাদেরকে শিল্প কারখানা স্থাপন করতে হচ্ছে, যার ধরুন দেখা যাচ্ছে আমাদের কস্টিংটা অনেক বেড়ে যাচ্ছে। ব্যবসায়ী নেতারা বলছেন চট্টগ্রামে বিনিয়োগ ধরে রাখতে এক জায়গায় বিনিয়োগকারীদের সব সেবা দিতে হবে। আমাদের অথরিটিজ, দ্য মিনিস্ট্রিজ অ্যান্ড ব্যাংকিং ফাইন্যান্সিং ফ্যাসিলিটিস, এই দুটো কারণেই কিন্তু আসলে ব্যবসায়ীরা ঢাকামুখী হচ্ছেন। বাট আশা করব যদি আমাদের রোড কানেক্টিভিটি যদি আরও বেটার করা যায়, আমাদের ট্রান্সপোর্টেশন কানেক্টিভিটি যদি আরও বেটার করা যায়, আমরা যদি একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের যদি আমরা এক্সপ্রেসওয়ে করতে পারি, এটাতে আমরা আবার হয়তো রিটার্ন দেখব আমাদের এখানে আমাদের কোম্পানিগুলো। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের হিসেবে 2023 সালে দেশে $9 বিলিয়ন, 2022 সালে $12 বিলিয়ন ও 2021 সালে দেশে $13 বিলিয়ন বিনিয়োগ প্রস্তাব এসেছিল। অর্থাৎ গত 3 বছরে টানা বিনিয়োগ প্রস্তাব কমেছে সারা দেশে। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। পেনশন স্কিম প্রত্যয় নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানে বৃহস্পতিবার আন্দোলনকারী শিক্ষকদের সাথে বৈঠক করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই সাথে অর্থমন্ত্রীর দেওয়া বক্তব্য এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের বিবৃতিকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশন। আর দ্রুত স্কিম বাতিল না করলে ঢাকা বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। রকিবুল রাহাতের প্রতিবেদনে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ফাঁকা করিডোর, শ্রেণীকক্ষে ঝুলছে তালা, বন্ধ রয়েছে ক্লাস, পরীক্ষা, এমনকি নেই শিক্ষার্থীদের কোলাহল। আজকে যারা অর্থ মন্ত্রণালয় থেকে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের চলমান আন্দোলনের তৃতীয় দিনে এমন চিত্র। কলাভবনের ফটকে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। একযোগে আন্দোলনটি করিয়ে তবে কর্মবিরতির তৃতীয় দিনে এলো নতুন মোড়। শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসবেন বৃহস্পতিবার সকালে। প্রত্যয় স্কিম প্রত্যাহার করতে হবে। 2 নম্বর হলো যে আমাদের যে সুপার গেটটি 2015 সালে আমাদের দেওয়ার কথা ছিল, সে সিদ্ধান্ত হয়েছে সেটা দিতে হবে। আর আমরা স্বতন্ত্র বেতন স্কেল চাচ্ছি। যদি প্রত্যেক স্কিম প্রত্যাহার করে স্বতন্ত্র বেতন স্কেল করা হয়, তাহলে তো এক জায়গায় চলে আসতো দুইটা মিলে। এটা হলো আমাদের মূল দাবি। শিক্ষকদের আন্দোলনের যৌক্তিকতা না বুঝেই মন্তব্য করেছেন অর্থমন্ত্রী, এমন দাবিও করেন শিক্ষকরা। জাতীয় পেনশন কর্তৃপক্ষের দেয়া বিবৃতি প্রত্যাখ্যান করেছে ফেডারেশন। তিনি আমার মনে হয় কোনো ধরনের রিভিউ, তথ্য উপাত্ত যাচাই না করে শুধুমাত্র কর্মচারী-কর্মকর্তারা তাকে যে একটি লিখিত প্রেস রিলিজ দিয়েছেন, তিনি সেটার উপরে নির্ভরশীল হয়ে বক্তব্য দিয়েছেন। এদিকে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারী নেতারা অর্থমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়ে স্কিম বাতিল না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। এদিকে 35 বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক আন্দোলনে স্থবির হয়ে পড়েছে সব বিশ্ববিদ্যালয়। এমন পরিস্থিতিতে সমসাময়িক সমস্যা দ্রুত সমাধানের দাবি শিক্ষার্থীদের। রকিবুল রাহাত, এখন ঢাকা।
পেনশন স্কিম নিয়ে আরও জানতে এই মুহূর্তে আমরা স্টুডিওতে উপস্থিত করতে চাই সহকর্মী আজহার লিমন। স্বাগত জানাচ্ছি সন্ধ্যাবাজার আয়োজনে। আপনাকেও স্বাগত। আমরা প্রতিবেদনে দেখছিলাম যে পেনশন স্কিম নিয়ে আন্দোলন শুরু হয়েছে এবং যখন এই সিদ্ধান্ত নেওয়া হয় পেনশন স্কিমের, তখন সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটা নেওয়া হয়। তবে কেন এই আন্দোলনটি আবার শুরু হয়েছে এই বিষয়ে জানতে চাই আপনার কাছে। না, শিক্ষকরা লাগাতার আন্দোলন করছে এবং তারা এক ধরনের নাছরবান্ধা আন্দোলনের ব্যাপারে আমরা সেটাই দেখছি। কিন্তু পেনশন স্কিম কর্তৃপক্ষ, সর্বজনীন পেনশন স্কিম কর্তৃপক্ষ তারা কিন্তু সবসময় বলে আসছে যে এই যে পেনশন স্কিমটা এখন বিভিন্ন পর্যায়ে চালু আছে সেটি কিন্তু বাজেটের বরাদ্দ থেকেই দেওয়া হয়, যে কারণে এটার অর্থ সংস্থান করতে সরকারের কিন্তু বাড়তি একটা চাপ পড়ে। অর্থাৎ এখন যে পেনশনটা সরকারি কর্মকর্তারা পান সেখানে কিন্তু তারা কোনো অবদান রাখেন না, তাদের কোনো বিনিয়োগ করতে হয় না, অর্থাৎ তাদের বেতন থেকে কাটা হয় না বা আলাদাভাবে তারা কোনো চাঁদা দেন না। এটি কিন্তু একেবারেই সরকারের পক্ষ থেকে এই বাজেট থেকে কিন্তু দেওয়া হয়। এই যে পেনশন ব্যবস্থাটি এটা কিন্তু পৃথিবীর অধিকাংশ দেশেই নেই। আসলে অধিকাংশ দেশেই যে পেনশন সিস্টেমটি রয়েছে সেটি হলো যে যিনি পেনশন পেতে চান পেনশনার তারও কিছু অবদান থাকবে। তো এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেই আন্দোলনটি করছে তার আগে নাফি আমরা একটু দেখে নেই যে এই পেনশন স্কিমগুলো কেমন। আমরা যদি দেখি যে গেল বছরের আগস্টে কিন্তু এই সর্বজনীন পেনশনের 4টি স্কিম কিন্তু ঘোষণা করা হয়েছে। এই পর্যন্ত প্রায় 3 লাখ মানুষ এখানে কিন্তু এনরোলড বা অন্তর্ভুক্ত হয়েছে। আমরা যদি দেখি যে প্রবাস নামে তাদের একটা স্কিম আছে, সেটি প্রবাসী বাংলাদেশিদের জন্য। প্রগতি নামে যে স্কিমটি রয়েছে সেখানে আমার আপনার মতো যারা বেসরকারি কর্মচারী বা প্রতিষ্ঠান রয়েছে তাদের জন্য সুরক্ষা আছে, যারা আসলে কোনো প্রতিষ্ঠানে কাজ করেন না, নিজস্ব ভাবেই নানানভাবে উদ্যোক্তা বা নানানভাবে আয় উপার্জন করেন, তাদের জন্য সুরক্ষা। আর স্বল্প আয়ের মানুষদের জন্য রয়েছে সমতা। এই বছরের এই যে 2 দিন আগে প্রত্যয় স্কিমটি চালু করা হলো এবং এর শর্তে বলা হয়েছে এই স্কিমটি হলো স্বশাসিত, স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের জন্য। একটা ব্যাপার জানিয়ে রাখি নাফি, যে এই ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা বাংলাদেশে 400-এর বেশি এবং এখানে প্রায় 4 লাখের বেশি কর্মচারী রয়েছে। সর্বজনীন পেনশন স্কিমের কর্তৃপক্ষ যেটি বলছে যে এর আগে মোটামুটি এর মধ্যে 90টি প্রতিষ্ঠানে মাত্র পেনশন চালু ছিল। এই সর্বজনীন পেনশনটা আসার পরে এখানে যে 403টি প্রতিষ্ঠান রয়েছে স্বশাসিত, স্বায়ত্তশাসিত বা রাষ্ট্রায়ত্ত, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সরকারি কর্পোরেশন, এই ধরনের যে কোম্পানিগুলো রয়েছে তারাও পুরো দমে সব কর্মচারী কিন্তু সর্বজনীন পেনশনের আওতায় আসবেন। তার মানে এটি কিন্তু সার্বিকভাবে একটি ভালো দিক। আগে যারা পেনশন স্কিমের আওতায় ছিলেন না তারাও আসবেন, কিন্তু সমস্যাটি হয়েছে আসলে এগুলো শর্তে। বিশেষ করে আমরা পরের স্লাইডটি একটু দেখতে চাই। এই শর্তগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্যই আসলে সমস্যা হয়েছে। এর কারণ হলো একটু বিষয়টা উল্লেখ করা দরকার যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারী হলেও এরা কিন্তু সরকারি যে পেনশন সিস্টেম সেই অনুসারে কিন্তু এতদিন ধরে সুবিধা ভোগ করে আসছিল। অর্থাৎ তারা কোনো অবদান রাখতেন না, তাদের বেতন থেকে কোনো অর্থ কাটা হতো না, কিন্তু তারা এককালীন একটা গ্র্যাচুইটি তাদের চাকরি জীবন শেষে যেমন পেতেন এবং প্রতি মাসে কিন্তু ভাতা পেতেন। তো তারা যেই ইয়েটা পেত এতদিন ধরে প্রচলিত, সেটার সাথে প্রত্যয় স্কিমের একটা বড় ধরনের ঝামেলা হয়ে গেছে। একটু দেখে নেই, সেটা হলো যে আগে এই প্রত্যয় স্কিমে এখানে বলা হচ্ছে যে 10% পর্যন্ত এখানে অর্থ কাটা হবে বেতন থেকে এবং সমপরিমাণ অর্থ ওই প্রতিষ্ঠান দেবে এবং যেই কারণে সেখান থেকে কিন্তু যেই অর্থটা যোগ হবে সেখান থেকে কিন্তু মাসিক ভাতার ব্যাপারটা চালু থাকবে। এককালীন গ্র্যাচুইটি এই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পান সরকারি কর্মকর্তাদের মতোই, কিন্তু এই প্রত্যয় স্কিমে এককালীন কোনো ব্যাপার নেই। তবে প্রতি মাসে যে মাসিক ভাতা সেখানে কিন্তু একটা বড় পার্থক্য দেখা যাচ্ছে। দেখুন নাফি, যে প্রতি মাসে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক তারা সরকারি কর্মকর্তাদের মতোই প্রায় 46,000 টাকা ভাতা পাবেন, কিন্তু এই প্রত্যয় স্কিমের আওতায় যারা আসবেন তারা কিন্তু পাবেন 1,25,000 টাকা। ইনক্রিমেন্ট আছে প্রচলিত স্কিমে, কিন্তু প্রত্যয় স্কিমে নেই। নমিনি সুবিধা আজীবন আছে, কিন্তু এই প্রত্যয় স্কিমে নেই। যেই সংকটটি যারা হয়েছে, এই যে পার্থক্যটা, এটি আসলে তারা মানতে পারছে না। কিন্তু সর্বজনীন পেনশন স্কিমের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে এই সুবিধাটি এই এখন যারা শিক্ষক যারা আন্দোলন করছে তাদের জন্য কিন্তু এই প্রত্যয় স্কিম না, তারা আগের সুবিধা অনুসারে কিন্তু তারা পেনশনটি পাবেন। যারা এই 1 জুলাই থেকে যারা নতুন করে এই সমস্ত স্বশাসিত, স্বায়ত্তশাসিত বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে যোগ হবেন তাদের জন্য এই স্কিম। তো এই জায়গাতেই এই ধরনের শর্তগুলো নিয়ে কিন্তু ঝামেলা হচ্ছে সরকার বা সর্বজনীন পেনশন কর্তৃপক্ষ আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে, যে কারণে কিন্তু আন্দোলনটা চলছে নাফি। তাহলে আমরা আরও এই বিষয়ে আলোচনা করব, তবে আরেকটা প্রতিবেদন দেখে এসে আপনার সাথে আবার আমরা যুক্ত হব আজহার লিমন।
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে 2018 সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। 4 দফা দাবিতে অনড় থাকার ঘোষণাও দিয়েছেন শিক্ষার্থীরা। রকিবুল রাহাতের আরও একটি প্রতিবেদন। 30% মুক্তিযোদ্ধার সন্তান, 10% নারীর, অনগ্রসর জেলার বাসিন্দাদের 10, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 5% এবং প্রতিবন্ধীদের 1% মিলিয়ে দেশের সরকারি চাকরিতে 56% কোটা ব্যবস্থার প্রচলন ছিল 2018 সাল পর্যন্ত। ওই বছরই কোটা সংস্কারের দাবিতে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে সারা দেশে আন্দোলন শুরু হয়। শিক্ষার্থীদের দাবির মুখে এক পর্যায়ে কোটা বাতিল করে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। কোটা ব্যবস্থা বাতিল হবার পরে 2021 সালে পরিপত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের অংশটিকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট হয়। সেই রিটের রায় হয় এই বছরের 5 জুন। এরপর আবার সোচ্চার হন শিক্ষার্থীরা, গড়ে তোলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম। তাদের ডাকে বুধবার দুপুরে বিক্ষোভ মিছিলে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এর অধিভুক্ত 7 কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয় ও অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে মিছিল শুরু করে নীলক্ষেত, টিএসসি, হাইকোর্ট মোড়, মৎস্য ভবন হয়ে শাহবাগ আসেন শিক্ষার্থীরা। যান চলাচল বন্ধ করে দিয়ে অবস্থান নেন সড়কে। স্লোগানে স্লোগানে শিক্ষার্থীরা জানান দেয় কোটা বাতিলের 4 দফা দাবির। পুনরায় যে বহাল করা হচ্ছে এটা আমাদের পুনরায় বৈষম্য নিয়েছে। আমরা চাই সবাই মেধার ভিত্তিতে কোটা হোক, কোটা মুক্ত বাংলাদেশ হোক এবং মেধার ভিত্তিতে নিয়োগ হোক এবং চাই আগামীর মেধাবের বাংলাদেশ চাই আমরা। কোটা সংস্কার যে আন্দোলন, এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত সফল না হবে ততক্ষণ পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা এখানে অবস্থান করবে। সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি তোলেন বৃহস্পতিবার উচ্চ আদালতের শুনানিতে যেন আপামর শিক্ষার্থীদের স্বার্থের পক্ষে রায় আসে, নয়তো হবে কঠোর আন্দোলন। আগামীকালকে হাইকোর্ট থেকে যে শুনানি হবে সেটি ছাত্র সমাজের পক্ষে যেতে হবে। যদি আমাদের সাথে কোনো টাল বাহানা করা হয় তাহলে আবার আমরা রাজপথে নেমে আসব। এর আগে সকালে একই দাবিতে বিক্ষোভ মিছিল করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার কথা জানান তারা। রকিবুল রাহাত, এখন, ঢাকা। কোটা পদ্ধতি বাতিল নিয়ে আমরা একটি প্রতিবেদন দেখছিলাম, এই বিষয়ে আমরা আরও কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আজহার লিমন। এবং 2018 সালে তো কোটা বাতিল নিয়ে একটি আন্দোলন হয়, সেটি সেই বছরে 4 অক্টোবর প্রজ্ঞাপন জারি হয়। তাহলে আবার এই 2024 সালে এসে আবার কেন আন্দোলন? না, কোটা বাতিলের আন্দোলনটি বাংলাদেশের নিকটতম ইতিহাসে কিন্তু একটা বড় আলোচনার বিষয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদিকে শিক্ষকরা আন্দোলন করছে, আরেকদিকে ছাত্ররা। এইটির আবার যে আলোচনায় আসার মূল কারণ হলো যে আপনি যেটি বলছিলেন যে 2018 সালে সরকারি চাকরিতে যে 56% অর্থাৎ অর্ধেকের বেশি কোটায় চলে যাচ্ছে, এই কারণে শিক্ষার্থীরা যে আন্দোলনে নেমেছিল যে তারা একটা ন্যায্যতা চান, যে কারণে কিন্তু প্রজ্ঞাপন করেই সব কোটা বাতিল করে দেওয়া হয়েছিল। কিন্তু সমস্যাটি হয় যে 2021 সালে মুক্তিযোদ্ধা কোটা অর্থাৎ মুক্তিযোদ্ধার সন্তানরা যে কোটাটা পায় সেটি 56%-এর মধ্যে প্রায় 30%। এই অংশটি, এই বাতিলটা অবৈধ এরকম একটা রিট করে উচ্চ আদালতে। তো এই রিটের যে ফলাফলটি, এই রিটের যে রায়টি, সেটি হলো এই গেল মাসের 5 জুন কিন্তু এই উচ্চ আদালত ঘোষণা করেছে। সেখানে কিন্তু বলা হয়েছে যে এই মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে, অর্থাৎ এটি যে বাতিল করে দেওয়া হয়েছে প্রজ্ঞাপনের মাধ্যমে সেটিকে তারা বাদ দিতে চাইছে। এই জায়গাতেই কিন্তু শিক্ষার্থীরা আবার শঙ্কায় কিন্তু তারা আন্দোলনে নেমেছে যে আবার যদি সেই কোটাটা বাতিল হয় তাহলে তো তাদের জন্য সুযোগটা সীমিত হয়ে যাবে। আমি কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে একটু আগেই আমি কথা বলে আসলাম। তারা যেটি বলছে যে এখনও বাতিলই আছে এবং উচ্চ আদালতের এই রায়টি চূড়ান্ত রায় নয়, যেই কারণে তারা মনে করছেন যে এখনই যে আবার কোটা চালু হয়ে গেছে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য, তারা কিন্তু এমনটি বলছেন না। কিন্তু যদি চালু হয় বা এই ধরনের তারা আরও যে দাবিগুলো করছে যে যদি বিভিন্ন যে সেক্টরে বা বিভিন্ন জায়গায় যে অন্যান্য যে কোটাগুলো আছে এটির একটা নিশ্চয়তা কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা চাচ্ছে এবং এর কারণ কিন্তু এই আদালতের রায়ের পরে কিন্তু নতুন করে আবার এই মাঠে নেমেছে শিক্ষার্থীরা। মিতু, ধন্যবাদ লিমন, অনেক তথ্য দিয়েছেন। থ্যাংক ইউ।
সর্বজনীন পেনশন স্কিম এবং কোটা বাতিল নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আজহার লিমন, এবং এরই সঙ্গে শান্তবাজার নিচ্ছে ছোট্ট একটা বিরতি। ফিরছে একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শান্তবাজার। নাফি, দেশের বেশিরভাগ নদ নদীর পানি কিন্তু কমতে শুরু করেছে, এতে কিন্তু বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। তবে এখনও কিন্তু বিপাকে রয়েছেন নিম্নাঞ্চলের মানুষ, কারণ সেখানকার ঘর বাড়ি এবং ফসলি জমি এখনও তলিয়ে আছে। অন্যদিকে সুনামগঞ্জের সুরমা এবং কুশিয়ারের পানি কমলেও আতঙ্ক কাটেনি হাওড়া অঞ্চলের মানুষের। এদিকে মিতু, যেটা বলা লাগছে যে ফেনীর মহুরী এবং কুহুয়া নদীর বাঁধ ভেঙে এখন লোকালয়ে পানি ঢুকছে এবং কুড়িগ্রামের নিম্নাঞ্চলের 20টি গ্রামের এখনো 100-র বেশি পরিবার পানিবন্দী রয়েছে। এ নিয়ে সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে দেখে আসবো বিস্তারিত। সিলেটে সুরমা কুশিয়ারা নদীর পানি কিছুটা কমলেও কমেনি দুর্ভোগ। পানিতে ডুবে আছে নিম্নাঞ্চলের বসতবাড়ি, রাস্তাঘাট। যোগাযোগের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে নৌকা। কেউ কেউ আবার বন্যার পানি উপেক্ষা করেই বের হচ্ছেন জীবিকার তাগিদে। জেলার 13টি উপজেলার বেশিরভাগ নিম্নাঞ্চলই প্লাবিত। বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। এই মৌসুমে টানা তৃতীয়বারের মতো বন্যার প্রভাব কাটিয়ে আবারও স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় পানিবন্দীরা। পানি লেগে আমরা খুব একটা দুর্গতি আছি, রাস্তাঘাট নাই, বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারেন না, বাড়িঘরের অবস্থা খুব পানি উঠেছে, বাড়িঘরে খুব কষ্ট মাঝে আছি আমরা। তো গড় দুয়ার ভাঙ্গিয়া আর বাচ্চা তো কষ্ট কখন যাইতে আমরা কুয়ানো। এত নিচা রাস্তা যে মানে সামান্য বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটা ডুবিয়া যায়। পাহাড়ি ঢল কমায় সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা ও জাদুকাটা নদীর পানি কমতে শুরু করেছে। এতে কিছুটা উন্নতি হয়েছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির। পৌর শহরের রাস্তাঘাট থেকেও নেমে গেছে পানি, তবে তলিয়ে আছে নিম্নাঞ্চলের গ্রামীণ সড়ক ও কিছু ঘরবাড়ি। এছাড়া জেলা শহরের সাথে তাহিরপুর উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে চরম ভোগান্তিতে 2 লাখেরও বেশি মানুষ। বারবার যদি পানি এভাবে আসে তাহলে তো অনেক ক্ষতি হয় মানুষের। হবিগঞ্জেও কমতে শুরু করেছে নদ নদীর পানি। খোয়াই নদীর পানি বাল্লা পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নবীগঞ্জের দিঘলবাগে নদীর বাঁধ না থাকায় লোকালয়ে প্রবেশ করছে পানি। 3 সপ্তাহেরও বেশি সময় ধরে বন্যার পানিতে তলিয়ে রয়েছে মৌলভীবাজারের নিম্নাঞ্চল সহ পৌর এলাকার বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাট। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন বানভাসীরা। দুর্গত এলাকায় দেখা দিয়েছে স্যানিটেশন, শিশু খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। বন্ধ রয়েছে 213টি শিক্ষা প্রতিষ্ঠান। কোনো একটা জিনিস বাইর করতেছি না, সব গেছে পানির তলে। 4 বার পানিয়ে ভাঙছে। আমরা এখন এই অসহায় মানুষের যখন গড়াই দিলা, এখন আমরা গিয়া কোনো আশ্রয় লই। প্রায় 92টা ঘরের মাঝে প্রায় 1 কোটি টাকার মাল এখানে আছে বর্তমানে, যে মালগুলা নষ্ট, কিন্তু আমরা যে মালগুলো আছে কিন্তু বার করতে পারতাছি না। ফেনীতে মহুরী ও কহুয়া নদীর বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করছে পানি। ভেসেছে পুকুর ও ঘেরের মাছ। তলিয়ে গেছে আমন ধানের বীজতলা ও গ্রীষ্মকালীন সবজির ক্ষেত। বন্যার্তদের জন্য 2000 ব্যাগ শুকনো খাবার, 200 টন চাল ও 10 লাখ টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। তবে ত্রাণ নয়, নদী রক্ষা বাঁধের স্থায়ী সমাধান চান স্থানীয়রা। অনেক লক্ষ লক্ষ টাকার পুকুরে মাছ চলে গেছে। নদী যতদিন সংস্কার হবে না, ভিতরে এটা খনন করবে না, ততদিন আমাদের দুর্ভোগ থাকবে। এদিকে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদের পানি বিভিন্ন পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েকশো পরিবার। তামজিদ মির্জা, এখন। দ্রুততার সাথে ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলার আপিল নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 6 মাসের দণ্ড পাওয়া ইউনূসের আপিল আবেদন খারিজ করে পূর্ণাঙ্গ রায়ে এই আদেশে দেন উচ্চ আদালত। ডক্টর ইউনূসের আইনজীবীর অভিযোগ, ডক্টর ইউনূস ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। আর রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, আইন অনুযায়ী ডক্টর ইউনূসের মামলা চলছে। জাহিদ হাসানের প্রতিবেদনে বিস্তারিত।
চলতি বছরের 1 জানুয়ারি ডক্টর মোহাম্মদ ইনুস সহ 4 আসামিকে 6 মাসের দণ্ড দেয় ঢাকার শ্রম আদালত 3। ইনুস সহ 4 আসামি গ্রামীণ টেলিকমের মালিক পক্ষ। অভিযোগ, গ্রামীণ টেলিকমের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছেন তারা। এই সাজার বিরুদ্ধে শ্রম আপিল ট্রাইব্যুনালে আপিল করেন ডক্টর ইনুস। আপিল আমলে নিয়ে 6 মাসের সাজা ও দণ্ড স্থগিত করে ট্রাইব্যুনাল। এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে হাইকোর্টে। রাষ্ট্রপক্ষের আবেদনের উপর শুনানি করে ট্রাইব্যুনালের আদেশ স্থগিত করে হাইকোর্ট। একই সঙ্গে রুলও জারি করে। হাইকোর্টের দেয়া রুল নিষ্পত্তি করে ডক্টর ইনুসের বিরুদ্ধে মামলা চলবে এই মর্মে রায় দেয়া হয়। বুধবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ 50 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। সেখানে বলা হয়, সাজা কখনো স্থগিত হয় না, তাই ইনুস সহ আসামিদের সাজা চলমান থাকবে। দ্রুত সময় আপিল নিষ্পত্তি করার নির্দেশও দেন উচ্চ আদালত। আদেশের বিরুদ্ধে যে সাজা স্থগিত করেছিল তার বিরুদ্ধে আমরা যে রিভিশন করেছি, গত এপ্রিল মাসে যে রায়টা হয়েছে তার আজকে রায় প্রকাশিত হয়েছে। আইনি লড়াই আমরা চালিয়ে যাব এবং আমরা কালকেই আপিল শুনানির জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা শুনানি স্টার্ট করতে পারবো। ডক্টর ইনুসের আইনজীবীর অভিযোগ, আইন ভিন্ন পথে চলছে, ন্যায় বিচার পাচ্ছেন না আসামি পক্ষ। সাজাটা যে দেওয়া হয়েছে যে সেটার জন্য আমরা সেন্টেন্সটা স্টে চেয়েছি এবং যে নির্দেশনা দেওয়া হয়েছে এটা স্টে চেয়েছি এবং বেল চেয়েছি। আজকে আইনের কাছে বাংলাদেশে অসহায় হয়ে গেল। সারা বিশ্ববাসী জানবে যে ডক্টর ইউনূসের জন্য বাংলাদেশের আইন ভিন্নভাবে পরিচালিত হচ্ছে। শ্রম আইন লঙ্ঘনের দায়ে 6 মাসের দণ্ড মাথায় নিয়ে জামিনে আছেন ডক্টর ইউনূস। আগামীকাল এই মামলার আপিল শুনানির দিন ধার্য রয়েছে। জাহিদ হাসান, এখন, ঢাকা। সান্ধ্যবাজারে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সান্ধ্যবাজার। রাজধানীর উত্তর সিটির প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল বাস সার্ভিসের আওতায় না আসলে স্কুল বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। সকালে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুলে ছাত্রছাত্রীদের নিরাপদ যাতায়াতের জন্য ডিএনসিসি স্মার্ট স্কুল বাস সার্ভিস উদ্বোধন শেষে একথা বলেন তিনি। এতে করে রাজধানীর যানজট কমে আসবে বলে আশা করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন মেহরিন আনি। যানজটের নগরীতে সন্তানদের স্কুলে পাঠাতে অভিভাবকদের ঝুঁকির শেষ নেই। সকাল হতে না হতেই নগরীর পথে ঘাটে দেখা যায় কেউ স্কুলে যাচ্ছে বাবার পেছনে মোটরসাইকেলে বসে, কেউ রিকশায়, কেউ বা হেঁটে। বেশিরভাগ সময়ই সন্তানদের নিরাপত্তার কথা মাথায় রেখে অভিভাবকরা যান সঙ্গে। আবার যাদের সামর্থ্য আছে তারা যান ব্যক্তিগত গাড়িতে। এ কারণে স্কুল শুরু আর শেষের সময় সড়কে তীব্র যানজটের সৃষ্টিও হয়। এসব থেকে মুক্তি পেতে নগর পরিকল্পনাবিদরা বরাবরই বলে আসছেন স্কুল বাস সার্ভিস চালুর কথা। অবশেষে রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের বনানীর বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের প্রায় 5000 শিক্ষার্থীর নিরাপদে যাতায়াতের জন্য চালু করা হলো স্মার্ট স্কুল বাস সার্ভিস। স্কুলের সামনেই রাখা বিআরটিসি বাসগুলোকে তাই সাজানো হয়েছে ফুল আর বেলুন দিয়ে। এই বাস সার্ভিসে থাকবে জিপিএস ট্র্যাকার, জিআইএস প্রযুক্তি, ডিজিটাল হাজিরা এবং আইপি ক্যামেরা। এই সার্ভিসের মাধ্যমে ছাত্রছাত্রীদের অভিভাবকরা সহজেই সন্তানদের অবস্থান মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারবে। এমন ডিজিটাল বাস সার্ভিস পেয়ে খুশি শিক্ষার্থীরাও। আমাদের স্কুল থেকে যাদের বাসা অনেক দূরে তাদের যাতায়াতে অনেক বেশি কষ্ট হয়, তো বাসের জন্য আর কি তারা ভালোই সুবিধা পাবে। জ্যাম করতে আমাদের স্কুলে আসতে লেট হয়, ওই থেকে আমরা বাঁচতেছি। আর আমাদের গার্ডিয়ান অভিভাবকরা এই জন্য নিশ্চিন্তে আমাদের বাসে দিতে পারতেছে, কেননা আমরা সব একসাথে যাবো, এখানে আমাদের দেখে শুনে রাখা হবে, কোনো সমস্যা হলে দেখা যাবে। এই জন্য আমাদের স্কুল বাস চালু হচ্ছে, আমার যাতায়াতে অনেক সুবিধা হবে এবং আমি মনে করি যে এটা আমার জন্য অনেক সুবিধাদায়ক হয়েছে। ওঠার সাথে সাথে মেসেজ যাবে, নামার পরে মেসেজ যাবে, তো গার্জেনদের চিন্তা করতে হচ্ছে না, আর বাচ্চারা এখন ঠিক মতো স্কুলে আসবে, স্কুলের দায়িত্বে আসবে। এ সময় ঢাকা উত্তরের মেয়র রাজধানীর উত্তরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্কুল বাস সার্ভিসের আওতায় আনার আহ্বান জানান। অন্যথায় স্কুল বন্ধের হুঁশিয়ারি দেন তিনি। বাসগুলা কোন রুটে যাবে, কোন দিক দিয়ে যাবে, প্যারেন্টসরা কিন্তু বসে বসে অ্যাপসের মাধ্যমে দেখতে পারবে। কোন জায়গাটায় নামবে, কোন জায়গাটায় ড্রপ হবে, এগুলা কিন্তু সব আমরা প্যারেন্টসদের সাথে কথা বলেছি এবং স্কুলের শিক্ষক সাথে আমরা আলাপ করেছি। আমি সবাইকে অনুরোধ করব, যারা বিভিন্ন জায়গায় স্কুল করেছেন আবাসিক এলাকাতে, আপনাদের কিন্তু সময় আসছে, আপনারা আমাদের স্কুল বাসে আসুন, নচেত
আমরা কিন্তু আপনাদের সেই স্কুলগুলো কিন্তু বন্ধ করে দিতে বাধ্য থাকবো, এইভাবে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় আজকে বলে গিয়েছে। এর আগে ডিএনসিসি স্মার্ট বাস সার্ভিসের উদ্বোধন করেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। তরুণ উদ্যমী নারী উদ্যোক্তাদের সমর্থন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের প্রচার এবং স্থানীয় নারী ব্যবসায়ীদের সুযোগ করে দিতে যুক্তরাষ্ট্র দূতাবাস আয়োজন করেছে নারী উদ্যোক্তা মেলা। 2 দিনের এই মেলায় সিলেট, খাগড়াছড়ি, গাইবান্ধা, চট্টগ্রাম ও ঢাকা থেকে 35 জন নারী উদ্যোক্তা অংশ নিচ্ছেন। নাইম আবিরের প্রতিবেদনে বিস্তারিত। কেউ এসেছেন সিলেট থেকে, কেউ খাগড়াছড়ি, গাইবান্ধা, চট্টগ্রাম ও ঢাকার এমন 35 জন নারী উদ্যোক্তা তাদের উদ্ভাবনী পণ্য প্রদর্শন করছেন, যেখানে স্থান পেয়েছে হাতে তৈরি জুয়েলার্স, জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়া শতরঞ্জি, পাটজাত পণ্য, খাদ্যপণ্য, এমনকি শাড়ি, 3 পিসও। এরা সবাই যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে পেয়েছেন 6 মাসের প্রশিক্ষণ, যা তাদের ব্যবসার খুঁটিনাটি জানতে সহযোগিতা করেছে। পেয়েছেন অর্থনৈতিক সহযোগিতাও। সাথে এমন মেলায় অংশগ্রহণের সুযোগ পাওয়ায় খুশি তারা। যুক্তরাষ্ট্র দূতাবাস আয়োজন করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নারী উদ্যোক্তা মেলা। 2 দিন ব্যাপী এই মেলায় অংশ নিচ্ছে একাডেমি ফর উইমেন এন্টারপ্রেনার্স এর প্রাক্তন শিক্ষার্থীরা। ট্রেনিংটা করার ফলে আমরা অনেক কিছু জানতে পেরেছি ব্যবসায়ের, এবং ব্যবসার যে বিভিন্ন খুঁটিনাটি আছে সেগুলো তারা ভীষণভাবে আন্তরিকভাবে আসলে আমাদেরকে সাহায্য করেছে, মানে কিভাবে আমরা প্রসার করব আমাদের প্রোডাক্টগুলো। একটা বিজনেস স্টার্ট করা থেকে সেটাকে স্টাবলিশ করা পর্যন্ত যে পুঙ্খানুপুঙ্খ ধারণাটা, সেটা আমি মূলত এই 6 মাসের ট্রেনিংয়েই শিখতে পেরেছি। রংপুরের গ্রামের প্রত্যন্ত গ্রামের যে মহিলারা, ওনারা নিপুণ হাতে শতরঞ্জি তৈরি করেন, ওনাদের গল্পগুলো তুলে ধরার জন্যই আমি এখানে শতরঞ্জি নিয়ে এসেছি। এখানে আমি আসলে যে খুব বেশি বিক্রি করতে পারবো এটার আশায় কিন্তু মোটেও আসি নাই। আমার হচ্ছে ব্র্যাকে একটা ভালো মেলায় অংশগ্রহণ করতে পারা হচ্ছে অনেক বড় একটা প্রমোশন। যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলর ব্রেন ফ্ল্যানিগান বুধবার সকালে মেলার উদ্বোধন করেন। এরপর তিনি ঘুরে দেখেন বিভিন্ন স্টল, জানান তরুণ উদ্যমী নারী উদ্যোক্তাদের সমর্থন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের প্রচার এবং স্থানীয় নারী ব্যবসায়ীদের সুযোগ করে দিতেই তাদের এই আয়োজন। আজকে খুব ভালো ফিডব্যাক। আমি অনেক এন্টারপ্রেনার্সের সাথে কথা বলেছি, ওনারা বলেছেন যে ওনারা খুব ইমপ্রেসড ছিলাম প্রোগ্রামের দিয়ে, অনেক নতুন জিনিস শিখেছেন, খুব গুরুত্বপূর্ণ ওনাদের বিজনেসের জন্য। বাংলাদেশে প্রতিষ্ঠার পর থেকে AWE বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশব্যাপী 140 জন নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়েছে। নাইম আবির, এখন, ঢাকা। বাজেট অধিবেশনের সমাপনী দিনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। তারপরে সেটাকে নিরপেক্ষভাবে আবার অনুমোদন দেওয়া হলো। এরপর আবার রাজনৈতিক দল করা এবং আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, সেই সময় তাদেরকে গ্রেপ্তার করা, তাদের উপর অত্যাচার করা, তাদের নির্যাতন করা হয়েছে। এবার বারবার কিন্তু আমরা নির্যাতনের শিকার হয়েছি। অথচ মাত্র 3 বছর 7 মাস সময় পেয়েছিলেন জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পর, যেখানে আমাদের মাথাপিছু আয় বোধহয় 93 বা 94 মার্কিন ডলার ছিল। তিনি তা 278 মার্কিন ডলারে উন্নীত করেছিলেন এবং বাংলাদেশের প্রবৃদ্ধি 9 ভাগ পর্যন্ত তিনি উন্নীত করতে সক্ষম হয়েছেন, যা আজ পর্যন্ত আমরা অর্জন করতে পারিনি, কেউ পারিনি, কোনো সরকার পায়নি। মাননীয় স্পিকার, একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, একটা প্রদেশ, তারপর সেই যুদ্ধে ভয়াবহ অবস্থা, ওই অবস্থার মধ্যেও এই দেশকে, সেই যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তুলে তিনি বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের মর্যাদায় অধিষ্ঠিত করেন। জাতিসংঘ সেই স্বীকৃতি দিয়েছিল। আমি জানি না পৃথিবীর আর কোনো দেশ এই ধরনের বিপ্লবের পর এত বড় অর্জন এত অল্প সময় করতে পারে কিনা, কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মতো বলিষ্ঠ নেতৃত্ব ছিল বলে এটা সম্ভব হয়েছিল, এটা আমরা করতে সক্ষম হয়েছিলাম। যাই হোক, আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের সহায়তা করেছে, আমাদের 1 কোটি শরণার্থীকে তারা আশ্রয় দিয়েছে। মুক্তিযোদ্ধাদের ট্রেনিং, তাদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা। যখন পাকিস্তানি হানাদার বাহিনী গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়ে ছারখার করছে, ঘর বাড়ি সব পুড়িয়ে দিয়েছে, দেশটাকে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে, গোলার ধান পুড়িয়ে দিয়েছে, কোনো কারেন্সি নোট ছিল না, কোনো রিজার্ভ ছিল না, সেই অবস্থা করে দিয়েছিল। ভারত আমাদের মিত্র শক্তি। মাননীয় স্পিকার, একটা কথা যারা বলে ভারতের কাছে দেশ বিক্রি, তাদের একটু বলতে চাই, পৃথিবীর কোন দেশে আছে
যারা যুদ্ধ করেছে, বিপ্লব করেছে, যাদের মিত্র শক্তি সহায়তা করেছে, কোনো মিত্র শক্তি কিন্তু আর সেই দেশের মাটি ছেড়ে ফেরত যায়নি। একমাত্র বাংলাদেশ ব্যতিক্রম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো বলিষ্ঠ নেতৃত্ব ছিল, এবং ওদিকে ইন্দিরা গান্ধী, তিনিও স্বাধীন চেতা ছিলেন বলেই যে মুহূর্তে জাতির পিতা বলেছেন যে সৈন্য, ভারতীয় সৈন্য ফেরত নিতে হবে, সেই মুহূর্তে তারপরেই কিন্তু সেই ভারতীয় সৈন্য ফেরত চলে যায়। এই দৃষ্টান্ত কিন্তু পৃথিবীর আর কোনো দেশ দেখাতে পারবে না। জাপানকে সহযোগিতা করেছিল আমেরিকা, এখনো সেখানে আমেরিকান ঘাঁটি। জার্মানি, পশ্চিম জার্মানিকে সমর্থন করেছিল আমেরিকা, এখনো সেখানে আমেরিকান ঘাঁটি। শুধু ঘাঁটি না, সেখানে ঢুকতে গেলে ডলারে কেনাবেচা করতে হয়, সেখানে ডলারেই কেনাবেচা, ডলারেই সব। তো এরকম যেখানে এরকম সারা বিশ্বব্যাপী এই দৃষ্টান্ত পাওয়া যাবে, কিন্তু জাতির পিতা স্বাধীন চেতা ছিলেন, যেটা সম্ভব। সেই ক্ষেত্রে আমি ভারত থেকে আসতে পারলাম না, সেখানে বলা হলো কি দেশ বেচে দিয়ে আসছি। তা আমি যখন 81 সালে ফিরে আসতে সক্ষম হলাম, 6 বছর রিফিউজি হিসেবে বিদেশে থেকে, তখন ওই একই কথা শুনতে হয়েছে। তা আবার জানি না কেন হঠাৎ সেই ভাঙারি কটা বাজাতে শুরু করলো। আমি এখানে একটু তুলে ধরতে চাই দেশ বিক্রিটা কারা করে সেটাই জানাতে চাচ্ছি। মাননীয় স্পিকার, জিয়াউর রহমান ক্ষমতা দখল করার পর 1977 সালে ভারতে গিয়েছিল। আপনারা জানেন যে গঙ্গা পানির চুক্তি, এটা সমঝোতা হয়েছিল। 44,000 কিউসেক পানি জাতির পিতা নিয়ে এসেছিলেন, এবং একটা চুক্তি সম্পূর্ণ হওয়ার কথা ছিল, এবং 25 বছরের একটি চুক্তিও করা হয়, যেখানে আমাদের ছিটমহল বিনিময় থেকে শুরু করে যে সমুদ্র সীমা আইন জাতির পিতা করেছে সেটা বাস্তবায়ন করা, এই গঙ্গা পানির অধিকার, আরো 54টা পানির অধিকার সহ সমস্ত বিষয়গুলি সেখানে উল্লেখ ছিল। সেটাকে গোলামী চুক্তি, নানা ধরনের কথা, যখন ছিটমহলের কথা বলা হয়, ওই বেরি দিয়ে দিল, নানা কথা শুনেছি। কিন্তু বাস্তবতাটা কি? জাতির পিতাকে হত্যার পর যারা ক্ষমতা এসেছে, তারা কোনো বিষয়টাই সমাধান করতে করেনি, বা কথাটা উচ্চবাচ্য করেনি, বরং কি করেছে? মাননীয় স্পিকার, আমাদের বাজারটাকে ভারতীয় পণ্যের বাজারে উন্মুক্ত করে দিয়েছিল জিয়াউর রহমান। 40টি পণ্যতে শুল্কমুক্ত প্রবেশ অধিকার দিয়ে দেয়। 80 সালে গ্যাস বিক্রির চুক্তিও করে আসে। সেই সাথে 92 সালে খালেদা জিয়া, সে যখন প্রধানমন্ত্রী, সে গেল ভারতে, সেখানে একটা যুক্ত ইস্তেহার ঘোষণায়, এই যুক্ত ইস্তেহারের 11 অনুচ্ছেদে বাংলাদেশ থেকে ব্যাপক হারে অবৈধ অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করার কথা তিনি স্বীকার করে নেন, যা আমরা কখনো স্বীকার করি না, কিন্তু সেটা খালেদা জিয়া স্বীকার করে এসেছিল। তারপরে আপনার মনে আছে পুশিং শুরু হয়েছিল, সেখানে আমাদের বহু মানুষ কষ্ট করে। শুধু তাই না, যুক্ত ইস্তেহারের 11 অনুচ্ছেদ প্রত্যাহারের জন্য আমরা এই সংসদে দাবিও তুলেছিলাম, কিন্তু তাতে কর্ণপাত করেনি। আর জিয়াউর রহমান যেমন সেখানে পানিও ছেড়ে দিয়ে আসে, পানির কথা বলেও নি, সেখানে পানির কোনো চুক্তিও করতে পারেনি গঙ্গা পানির কথা। ঠিক খালেদা জিয়ার তো আরও এক ধাপ উপরে। তিনি যখন দিল্লি থেকে ফিরে আসলে, তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে আপনি যে গেলেন গঙ্গা পানির কি হলো, উনি বলেন গঙ্গা পানির কথা, ও হো, আমি তো ভুলেই গিয়েছিলাম। আর সেই সাথে মাননীয় স্পিকার, আমি বলবো আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে কিন্তু আমরা 30 বছর মেয়াদী চুক্তি করে আসি। 96 সালে সরকার এসে আমাদের যে ছিটমহল বিনিময় বা 3 ভাগা করিডোর, খালেদা জিয়া, জেনারেল এরশাদ এবং জিয়াউর রহমান, কেউ তো এই সমাধানটা করতে করেনি। এটা শুধু চুক্তি করা হয়নি, সাথে সাথে সংবিধান সংশোধন করে আমাদের যে হিসাটা, সেটা দিয়ে একটা আইনও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করে যান। কিন্তু এরপর এটা নিয়ে কেউ কখনো উচ্চবাচ্য করেনি কেন? সেটা আমার প্রশ্ন। জেনারেল এরশাদ সাহেবও তো ভারতে গিয়েছিল, কি এনেছিল বাংলাদেশের জন্য? কিছুই না।
পারলে সব দিয়ে আসে, হাঁটু ধরে বসেছিল। এটাই হলো বাজে। মাননীয় স্পিকার, আমরা এই স্থল সীমানা চুক্তি ভারতের পার্লামেন্টের সব দল মিলিত হয়ে ভোট দিয়ে এক হয়ে তারা আমাদের এই স্থল সীমানা চুক্তি বাস্তবায়ন করে এবং আমরা ছিটমহল বিনিময়ে সারা বিশ্বের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করেছি। ছিটমহলবাসীর 68 বছরের বন্দি জীবন থেকে তারা মুক্তি পায়। আজকে তাদের জীবনে আমরা সব রকম সুযোগ সুবিধা করে দিচ্ছি। মাননীয় স্পিকার, যখন আমি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করলাম, খালেদা জিয়া বলল এই চুক্তি করলে ফেনী পর্যন্ত ভারত হয়ে যাবে। তাই আমি বললাম যে তখন খালেদা জিয়া ফেনীর সংসদ সদস্য, তখন যে ভালোই তো, উনি কোন পার্লামেন্টে বসবেন, বাংলাদেশের পার্লামেন্টে না ভারতীয় পার্লামেন্টে? সেটাও বাধা দিয়েছে। এমনকি এই একটা মাত্র চুক্তি সারা বিশ্বে আপনি দেখবেন যেখানে শুধু আমি শান্তি চুক্তি করিনি, 1800 অস্ত্রধারী তারা আমার কাছে তাদের অস্ত্র সারেন্ডার করেছিল একদম প্রকাশ্যে খাগড়াছড়ি স্টেডিয়ামে। বলেন, পৃথিবীতে অনেক দেশে তো এই ধরনের শান্তি চুক্তি হয়েছে, কোথায় কে কখন অস্ত্র সমর্পণ করেছে? কিন্তু তারা করেছিল। আমি সোজা তাদের কাছে যেয়ে তাদের সাথে কথা বলেছি। 64,000 শরণার্থী পার্বত্য চট্টগ্রামের যে অশান্ত পরিবেশ জিয়ার আমলে শুরু হয় এবং এরশাদ আমলে, সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষ হতো। আমরা এসে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করি, 64,000 শরণার্থী ফিরিয়ে এনে তাদের পুনর্বাসন করি। আমরা এখন একটা পদক্ষেপ নিয়েছি মাননীয় স্পিকার। আজকের পৃথিবীটা হচ্ছে গ্লোবাল ভিলেজ, একে অপরের উপরে নির্ভরশীল। ব্যবসা বাণিজ্য যোগাযোগ এগুলি দরজা বন্ধ করে থাকা যায় না। এবং কি সর্বনাশটা দেশের জন্য করেছে দেখেন, মিয়ানমারে সেখানে গ্যাস ফিল্ডে গ্যাস, ওখানে ভারত, চীন, জাপান সকলেরই বিনিয়োগ ছিল। ওই গ্যাসটা বাংলাদেশের ভিতর থেকে ভারতে নিয়ে যাবে। এই যে নিয়ে যাওয়ার সময় আমাদের কাজটা কি, আমরা ওই গ্যাসের থেকে একটা ভাগ নেব। তাহলে আমাদের এই পার্বত্য চট্টগ্রাম থেকে চট্টগ্রাম সহ এই এলাকায় গ্যাসের কোনো অভাবই হতো না। খালেদা জিয়া সেটা দিতে দেয়নি। কেন দেয়নি? আজকে সেই গ্যাস তো নিয়ে গেছে চীন, আর কোনো দেশ তো নিতে পারছে না। অথচ আমরা সেখান থেকে পেতাম। আমি সরকার আসার পর চেষ্টা করেছিলাম মিয়ানমারের সাথে কথা বলে একটু গ্যাস আনতে পারি কিনা, কিন্তু এটা সম্ভব না। ওটা তারা অলরেডি দিয়ে দিয়েছে। তথ্য প্রযুক্তির যুগ বাংলাদেশ, আজকে পৃথিবী। যখন আমাদের এই অঞ্চলে সাবমেরিন কেবল আসে, বাংলাদেশ বিনা পয়সায় যুক্ত হতে পারত, সেই অফার পেয়েছিল। খালেদা জিয়া করতে দেয়নি। কেন? সব তথ্য নাকি ফাঁস হয়ে যাবে। আমি বেশি কিছু বলতে চাইনি। এই তো হলো অবস্থা। আজকে আমরা নেপাল, ভুটান, ভারত, বাংলাদেশ, আমরা 4টি দেশ মিলে আমরা প্রতিটি দেশের সাথে যোগাযোগ ব্যবস্থা, সেখানে ট্রানজিটের ব্যবস্থা। আজকে নেপাল থেকে এখন আমরা জলবিদ্যুৎ কেনা শুরু করতে যাচ্ছি, সেখানে সেই গ্রিড লাইন করা, আমরা সেই চুক্তিও করেছি, সেটা আমরা কার্যকর করছি। এবং 1965 সালে পাকিস্তান ভারতের যে যুদ্ধ হয়, সেই যুদ্ধের পর যে সমস্ত রেলপথ, নৌপথ যোগাযোগ বন্ধ ছিল, আমরা সেগুলি উন্মুক্ত করে দিচ্ছি। আজকে যে ভারত রেল নিয়ে যাবে। মাননীয় স্পিকার, ভুটান থেকে একটি রাস্তা যাচ্ছে মিয়ানমার হয়ে থাইল্যান্ড পর্যন্ত, অথচ সেই রাস্তাটা যাচ্ছে বাংলাদেশকে বাইপাস করে। বাংলাদেশ বিশ্বব্যাপী যে রোডটা হচ্ছে তার থেকে বিচ্ছিন্ন। কেন আমরা বিচ্ছিন্ন থাকব? ভারত চাচ্ছিল ভুটান থেকে এই রাস্তাটা বাংলাদেশ হয়ে, ভারত হয়ে, মিয়ানমার হয়ে থাইল্যান্ড যাবে। আপনি একবার চিন্তা করেন, আন্তর্জাতিকভাবে এই যোগাযোগ ব্যবস্থাটা হলে আমাদের ব্যবসা বাণিজ্য যোগাযোগ সব দিকে কত সুবিধা হতো। সেটাও খালেদা জিয়া নাকচ করে দিয়েছিল। এই হলো অবস্থা। মানে আমরা একেবারে চারিদিকে বন্ধ হয়ে থাকবো, এটা হলো। আমরা আসার পর খুব চেষ্টা করেছিলাম, কারণ টেকনোলজি বেরিয়ে গেছে, পাহাড় টাহাড় কেটে ভিতর থেকে সব রাস্তা নিয়ে যায়। কিন্তু অনেকবার, আমি প্রথমবার সরকার এসে অনেকবার চেষ্টা করেছি, কিন্তু আর আমরা এর সঙ্গে যুক্ত হতে পারলাম না। যাও, আমাদের তো এখন ট্রান্সলেশন, রেলওয়ে ট্রান্সলেশন, হাইওয়ের সাথে আমাদের যুক্ত হতে হবে। আজকে ভারতকে আমরা ট্রানজিট দিলাম কেন, তার নিয়ে আপত্তি। ট্রানজিট তো অলরেডি দেওয়া আছেই।
এখন ইসে থেকে ত্রিপুরা থেকে বাস চলে আসে ঢাকা, ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত যাচ্ছে, কি ক্ষতিটা কি হচ্ছে? বরং আমরা রাস্তার ভাড়া পাচ্ছি, সুবিধা পাচ্ছে আমাদের দেশের মানুষ, আমরা কিছু অর্থ উপার্জন করছি। আমরা আসামের নুমালীগড় থেকে পাইপ লাইনে তেল নিয়ে আসছি, পার্বতীপুর ডিপোতে সেই তেল আসছে, আমরা এখন এটাকে নাটোর পর্যন্ত নিয়ে আসব, কি ক্ষতিটা কি হয়েছে? বরং আমরা এই তেলটা সস্তায় কিনতে পারছি, আমার দেশের জন্য, আমার ওই অঞ্চলের মানুষের আজকে তাদের চাহিদা আমরা পূরণ করতে পারি। বাজেট অধিবেশনের সমাপনী দিনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তখন যুক্ত ছিলাম সেখানে। এবং এরই সঙ্গে শেষ করছে শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।